আমরা যদি সাধারণ কাজী অফিসের দিকেও তাকাই যে একবার বিয়ে করলে সেখানে একটা ফি দিলাম, বিয়েটা হয়ে গেল, কোনো রকমে বেঁচে গেলাম, এরপরে ডিভোর্সের আগে একটা বিষয় চলে। কিন্তু এখানে কি হচ্ছে, 5,000 টাকার স্কুলে যারা ভর্তি করে ভর্তি ফি দিয়ে, তাদেরও তাদের সীমার বাইরে গিয়ে ওই 5,000 টাকা তাদের সন্তানের জন্য খরচ করে। যে রবি ঠাকুরের কথা, যে চাষার ছেলে কেন লেখাপড়া করবে? তাহলে কি লেখাপড়া বন্ধই করে দিতে হবে শিক্ষা ব্যবস্থা? এই কোচিংয়ে জানি না জাদুর কি বনভিটা খাওয়ানো হয় যে এই কোচিংয়ে গেলে তারা 95 85 মার্কস পায়, আর কোচিং না করলে তাদের পাস মার্কও আসে না। এই টিউশন ফি বা ভর্তি নিয়ে কথা বলতে চাই, তাহলে আইনজীবী হিসাবে প্রথমে আইনের কথা বলবো, যেটা টিউশন ফি নীতিমালা 2024, আমাদের একটা নীতিমালা আছে সরকার দ্বারা গঠিত। এই নীতিমালা অনুযায়ী কোনো স্কুল মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কেউ ভর্তি হতে চাইলে সেই ভর্তি ফি কত নির্ধারণ হবে এটা সরকার দ্বারা নির্ধারিত, এবং টিউশন ফি কত হবে সেটাও নির্ধারিত, এবং প্রতি বছর কি ভর্তি হওয়া লাগবে কি লাগবে না এটা খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে, এটাও নির্ধারিত। এবং এই নীতিমালায় আর একটা কথা বলা আছে যে যে অঞ্চলে বা যে প্রতিষ্ঠানে কোনো নীতিমালা নাই বা নীতিমালার বহির্ভূত, সেই প্রতিষ্ঠান বা সেই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার কোনো অধিকারই নেই, সেটা সম্পূর্ণ বেআইনি। কিন্তু এই নীতিমালাগুলো তোয়াক্কা না করে আজ ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিজেদের মতো টিউশন ফি এবং ভর্তি ফি, এবং প্রতি বছর বছর যে ভর্তি করা হচ্ছে, পাশ করার পরেও দেখা যাচ্ছে আমরা ভর্তি ফি দিয়ে ভর্তি হচ্ছি, এগুলো একেবারেই এই আইনে বাধাগ্রস্ত হবে এবং নিষেধ, এবং এই আইনে পুরোপুরি প্রোহিবিটেড এটা, যে এভাবে কোনো প্রতিষ্ঠান চালানো যাবে না, সেটা বেআইনি প্রতিষ্ঠান হিসাবে ঘোষিত হবে। কিন্তু আমরা একটু তাকালে, শুধু ঢাকা শহরের দিকে তাকালেই আমরা দেখতে পাই যে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়ে গেছে। এখানে টিউশন ফিও নির্ধারণ করা নাই, এখানে এদের কোনো ভর্তি ফিও নির্ধারণ করা নাই, তারা নিজেরা ব্যক্তিগতভাবে প্রাইভেট প্রতিষ্ঠান হিসাবে পরিচালনা করছে, যেটা আইনগতভাবে সম্পূর্ণ নীতি বহির্ভূত। এছাড়া আমরা যদি আরেকটু ব্রডভাবে দেখি যে আমাদের যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আছে, এই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আপনারা একটু দেখলে চোখ তাকালেই বুঝবেন যে সাধারণ একটা ডিগ্রি, যেটা ইংলিশ হতে পারে, অর্থনীতি হতে পারে, এই সাধারণ বা বাংলা হতে পারে, এই সাবজেক্টগুলোতেও 12 লাখ 15 লাখ টাকা করে তারা টিউশন ফি নিচ্ছে এবং অবাধভাবে তাদের বাণিজ্য চলছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2025 সংশোধিত একটা খসড়াও করা হয়েছে, তাদেরকেও আইনের ভিতরে আনা হচ্ছে যে তাদের টিউশন ফি এবং ভর্তি ফিটা কেমন হবে। এই যে তারা যে বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করছে, যেখানে ইচ্ছা রকম নিজেদের প্রাইভেট প্রতিষ্ঠান দিয়ে নীতিমালার বাইরে গিয়ে তারা টিউশন ফি নিচ্ছে বা ভর্তি ফি নিচ্ছে, এবং পরীক্ষার আগেও তারা একটা ফি নিচ্ছে, যেটা সম্পূর্ণ নীতি বহির্ভূত। আজ আমরা একটা প্রতিষ্ঠানে যদি কোনো ছেলে মেয়েকে আমরা ভর্তি করি, তো ভর্তি করলাম তো আটকিয়ে গেলাম। যেমন আমরা যদি সাধারণ কাজী অফিসের দিকেও তাকাই যে একবার বিয়ে করলে সেখানে একটা ফি দিলাম, বিয়েটা হয়ে গেল, কোনো রকমে বেঁচে গেলাম, এরপরে ডিভোর্সের আগে একটা বিষয় চলে। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে আপনি একবার আটকে গেলেন তো আপনার টিউশন ফি, এর সাথে আসতে ভর্তির আগে ভর্তি ফি, তারপরে ভর্তি আপনার ভর্তির পরে আপনি পরীক্ষার জন্য একটা পরীক্ষার ফি দিবেন, পাশ করলে আবার আর একটা ভর্তি ফি দিবেন, একটা অবাধ বাণিজ্য। আমরা সবাই আমাদের সন্তানকে একটু উচ্চ শিক্ষা, তাদের একটা সুন্দর শিক্ষা ব্যবস্থার পরিচালনা বা ব্যবস্থার চেষ্টা করি আমরা, যে তারা যেন শিক্ষাটা ভালোভাবে পায়। এখন অনেকে নীতিবান মানুষ বলবেন যে আপনার ক্ষমতা নেই 50,000 টাকার স্কুলে ভর্তি করার, আপনি কেন 5,000 টাকার স্কুলে ভর্তি করেন? তাহলে বাংলাদেশে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, 5,000 টাকার স্কুলে যারা ভর্তি করে ভর্তি ফি দিয়ে, তাদেরও তাদের সীমার বাইরে গিয়ে ওই 5,000 টাকা তাদের সন্তানের জন্য খরচ করে। তো আমি তাদেরকে বলবো, আপনি কেন 5,000 টাকার ভর্তি ফির স্কুলে পড়াচ্ছেন, আপনি 1,000 টাকার ভর্তি ফি স্কুলে পড়ান। এবং যারা 1,000 টাকার ভর্তি ফি স্কুলে পড়াচ্ছে, তাদের অর্থনৈতিক দিক তাকালে আপনারা দেখতে পারবেন তারা 5টা টাকাও ব্যয় করতে পারে না, কিন্তু তাদের সীমানার বাইরে যে তারা ব্যয় করছে। তাহলে কি তাদেরকে বলবেন যে আপনাদের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করারই দরকার নাই? যে রবি ঠাকুরের কথা, যে চাষার ছেলে কেন লেখাপড়া করবে? তাহলে কি লেখাপড়া বন্ধই করে দিতে হবে শিক্ষা ব্যবস্থা? শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাঙের ছাতার মতো নানা ধরনের প্রাইভেট কোচিং চালু হয়ে গেছে। এই কোচিংয়ে জানি না জাদুর কি বনভিটা খাওয়ানো হয় যে এই কোচিংয়ে গেলে তারা 95 85 মার্কস পায়, আর কোচিং না করলে তাদের পাস মার্কও আসে না। এবং এর ভুক্তভোগী আমরা নিজেও, আমাদের নিজের পরিবারেও আছে, তারা সবাই জানে, যাদের স্টুডেন্ট আছে, ছোট বাচ্চা কাচ্চা আছে, তারা জানেন। আমি একটা কথাই বলতে চাই যে যদি আপনারা এক এক ব্যাচে মাত্র 50 জন করে স্টুডেন্ট নেন, আপনারা যদি মাত্র এই ঢাকার তো 1,000 টাকা কিছুই না ঢাকার অনুপাতে, বা 1,000 টাকা করেও আপনারা নেন, তাহলে এক ব্যাচ আপনারা পড়ান ঊর্ধ্বে হলে 45 মিনিট কি 40 মিনিট, সেই
40 মিনিট আপনারা 50,000 টাকা ইনকাম করছেন 1,000 টাকা করে নিলেও। এক ব্যাচ তো কোনো শিক্ষক পড়ায় না কোনো সাবজেক্টের। তারা সকালে 2টো ব্যাচ পড়ায় স্কুল শুরু হওয়ার আগে, তারা সন্ধ্যায় 2টো ব্যাচ পড়ায়, বিকালে 2টো ব্যাচ পড়ায়, রাত 9টার পরে ব্যাচ পড়ায়। তো এই বাণিজ্য দিক থেকে সরে এসে আমি বলবো আপনাদেরও সন্তান আছে, আপনারাও তাদেরকে একটু মমতার দৃষ্টিতে দেখবেন, এবং আমরা শিক্ষা যে প্রতিটা দাঁড়ে দাঁড়ের জন্য পৌঁছাই, এজন্য আপনাদেরকেও আমি অনুরোধ করব যে একটু সহনশীল হন। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা আমাদের বাংলাদেশের যে স্বাধীন বাংলাদেশের সংবিধান এই অধিকারটা আমাকে দিয়েছে, আমাদেরকে দিয়েছে এই মৌলিক অধিকার। কিন্তু এই মৌলিক অধিকার নিয়ে যে বাণিজ্য চলছে, এর মানে কি আমরা কি শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিব? এটা তো কোনোভাবেই সম্ভব না। এবং আমি পাশাপাশি আমাদের যে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করেন তাদের এবং শিক্ষকদেরও অনুরোধ করব, আপনারা একটু সহনশীল হন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।